অ্যাকশন নিতে পারে, যারা বয়স্ক তাদের বিরুদ্ধে নিতে পারে, সামান্যতম কিছু পাওয়া গেল কি গেল না, বয়সীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। কিন্তু এইটা কেন বুঝতে পারলো না? এটা কিন্তু আমাদের সাধারণ মানুষ, আমি আবার আপনাকে বলছি, কোথাও মনে হয় যে পার্টির গঠনতন্ত্রের মধ্যে কি কোথাও, আমি আবার বলছি, পার্টি তো এখানে তার যে ওভারঅল অ্যাপ্রোচ, যে পার্টি সকলকে নিয়ে চলতে চায়, তার উদাহরণ দেখিয়েছে। পার্টি তো এই তার মধ্যে এই দুর্বলতাটাও কি নেই যে তার হাতে আমরা সমর্পণ করছি, যে কোনো সময় বিক্রি হতে পারে? আমি আবার বলছি, কোনো দুর্বলতা নেই এখানেই। পার্টির মহত্বটা যে আপনারা এখন যদি ধরুন, আমি আপনাকে পরিপ্রেক্ষিত বলি, যদি প্রতিকূলকে বা এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রথম দিন কাউকে এক্সপেল করা হতো, আপনারা হয়তো বলতেন যে কোনো তদন্ত হলো না। আমি বলছি যখন মুখ্যমন্ত্রীকে বিদেশে গিয়ে এসএফআই কাগজ টাগজ দেখালো, তখন আমরা ভেবেছিলাম, আমরা সাধারণ মানুষ, যে বাবা এসএফআই কি বিরাট সংগঠন, কিন্তু সেই বদলাটা গোল শোধ করে দিল না। এর সঙ্গে এটা রিলেট করার তো ব্যাপার নেই। ওটা তো 2025-এর ঘটনার কথা বলছেন, আরজি করের পোস্ট, আরজি করে লন্ডনে যে পোস্ট দেখালো, এর সঙ্গে শোধ করার কি আছে? যে এই সমাজ ব্যবস্থা, যেমন এই সমাজের মধ্যে আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টার্ম বললেন, যে আজকের দিনে দাঁড়িয়ে পণ্য, কর্পোরেট, এদের নিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা। আমরা যে মাঠে খেলছি, এই মাঠটা ওদের মাঠ, তা সত্ত্বেও আমরা এই মাঠে খেলছি এবং অনেক জায়গায় ওদের বলে বলে গোল দিচ্ছি। হয়তো ফাইনাল ম্যাচ আমরা জিততে পারিনি, যে কথা আপনি বারবার বলছেন, গোল কিন্তু আমরা দিচ্ছি। এবং আপনাকে আমি বলছি, আগামী দিনে খালি গোল দিয়ে থেমে যাব না, বা গোল খাবো না, এই ম্যাচ জেতার জন্য আমরা রাস্তায় নেমেছি। ওদের মাঠে আমরা ওদেরকে হারানোর জন্য এই লড়াইতে নেমেছি। আচ্ছা, তো দেখো, সামনে আরজি করের মতন ইস্যু, তমন্নার মতন ইস্যু, দুর্নীতি, স্বাস্থ্য শিক্ষার দুরবস্থা, কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন নেই, কোনো কিছু কিন্তু ইস্যু হয় না এখন। ইস্যু যেটা ওই বাইনারি দুটো পার্টি তৈরি করে, সেইগুলো এসে যায় সামনে। হ্যাঁ, এবং সেটার মধ্যে কিন্তু বামও ঢুকে যায়, সেটাকে প্রোটেকশন। বাম পারে না যে আসল ইস্যুগুলোকে সামনে নিয়ে। আমরা তো বারবার আপনাকে লেখাপড়া, চাকরি, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, উন্নয়ন, উন্নয়ন মমতার উন্নয়নের কথা বলছি না, মমতা ব্যানার্জির উন্নয়ন, সার্বিক উন্নয়নের কথা হচ্ছে না, ইস্যুটা এসে যাচ্ছে। আমি আবারও বলছি, আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর এসে যাচ্ছে। এই ধরনের আপনাদের মতো যারা চ্যানেল, যারা সত্যি আলোচনা তুলে আনতে চান, আপনারা বাস্তবের চিত্রটা তুলে আনতে চান, এবং আপনারা কোনো কর্পোরেটের কাছে আপনাদের কি বলবো ঠিকা দিয়ে আসেননি যে আমি এর হয়ে চলুক। আপনি সত্যি ঘটনা তুলতে চাইছেন। আমি আপনার কাছে তো বলছি যে আপনাদের মতো এই হাউসগুলোর তো উচিত, যে আমরা যে বারবার এলাকায় এলাকায় যে মাইক্রো লেভেল অফ প্রোটেস্ট, মাইক্রো লেভেল অফ প্ল্যানিং করছি, ওয়েস্ট বেঙ্গলের উন্নয়ন কি করে করা যায়, ওয়েস্ট বেঙ্গলকে কি করে উন্নত করা যায়, লেখাপড়ার আওয়াজ, স্কুল বন্ধ, স্কুল খুলতে হবে রোজ। এসএফআই তো প্রতিদিন, আপনি যদি এসএফআই এর ফেসবুক পেজটা খুলে আনতে দেখেন, আমি আপনাকে বলছি না, যারা দর্শকরা দেখছে, প্রতিদিন, আজকে গতকাল বীরভূমে হয়েছে, আজকে চা বাগানে সমাবেশ হচ্ছে, চা বাগানে, জলপাইগুড়ি চা বাগানের ছাত্রদের সমস্যা নিয়ে এসএফআই সমাবেশ করছে। আগামীকাল আপনি কলকাতার জেলা সম্মেলনে সমাবেশ দেখবেন। চা বাগানের কথা তোমরা বললে, উত্তরবঙ্গে যখন রেজাল্টটা বেরোবে তখন দেখা যাবে যে বাইনারিতে আমার সেটা মনে হচ্ছে বাইনারিতে ভোটটা হচ্ছে না, আমার সেটা মনে হচ্ছে না। দেখুন, রেজাল্ট বেরোতে শুরু করলে দেখা যাবে দুটো পার্টি। রাজনীতিকে অত সহজে যদি আপনি আমাদের রেজাল্ট বেরোনো জেনারেলাইজ, তাহলে এটা বলতে গেলে 2011 আগে সবটাই আমাদের পার্টি। আমি বলছি 11 পর থেকে, 11 পর থেকে ধরুন, একটা পশ্চিমবঙ্গের মানুষ 7টা সরকার আমাদের এনেছে, তারপরে মানুষ হতো অন্য আরো দলকে দেখছে। আমি বলছি রিচ আউট করা। হ্যাঁ, এই যে আমি এখন যে কথাটা বলবো, সেটা আমি কি করে প্রকাশ করবো আমি জানি না। সেটা হচ্ছে যে স্মার্টফোনের যুগে আমি অবাক হয়ে যাই যে এই গ্রাম আর শহরের বিভেদটা কিন্তু অনেকটা ঘুচে গেছে। আমি বলছি, আমি বাংলা মিডিয়াম স্কুলগুলোর অবস্থা খারাপ, কিন্তু যার সামান্যতম ক্ষমতা আছে গ্রামে, সেও কিন্তু চেষ্টা করে একটা ছোটখাটো ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাকে ভর্তি করতে। তার মানে এই যে স্কুলগুলো যে বাংলা মিডিয়ামে বন্ধ হচ্ছে, তার জন্য কিছু এসে যাচ্ছে না, সে যে কোনো ভাবে কিন্তু আমি বলছি, যেভাবে হিন্দু স্কুল, হেয়ার স্কুলে ছাত্র সংখ্যা কমছে, সেভাবে কিন্তু গ্রামেও কমছে। আমি বলছি, আমাদের শহরের দিকে যারা গৃহ সহায়িকার কাজ করে, আমাদের বাড়িতে আসে, আমাদের হেল্প করে, হাউস হোল্ড হেল্প গুলো করে, তাদের বাড়িতে ঠিকই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন, যে একটা বড় অংশই ইংরেজি মিডিয়াম স্কুলের দিকে। না, আমি বলছি একটা টেকনোলজির উন্নতিতে
এই ঘুচে গেছে তার চাহিদাটাও। মানে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে যেভাবে তোমরা সর্বহারার দল, খাওয়ার নেই, পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকে, এই যে একটা ন্যারেটিভ ছিল সেইখানে, আমরা বলিনি যে গরিব মানুষকে গরিব করে দিতে হবে। না, ন্যারেটিভের মধ্যে থেকেই তোমরা মনে করছো যে রিচ আউট করতে হবে, কিন্তু প্রকৃত পাবলিক কিন্তু দুহাতে ভরে ডোলটাও নিচ্ছে, আবার পরিযায়ী শ্রমিক হয়ে কিন্তু তার উচ্চাশাটা, আমি বলছি তার যে আকাঙ্ক্ষাটা যে আমার মাস গেলে 50 কি 60,000 টাকা ইনকাম করতে হবে, আমার 20,000 30,000 হবে না, তার জন্য যে এই যে ডোলটাও নিচ্ছে আবার পরিযায়ীও হচ্ছে, এই জায়গাটায় তো তোমাদের ঢুকতে হবে যে ভাই ডাল ভাতের খাদ্যের অভাবটা শুধু নেই, আমি বলছি অনেক কিছু চাই। আমরা কলকাতার মধ্য কলকাতায় বসে আছি, ইটালি মৌলালি চত্বর, আমরা যদি এটাকে দেখে কুচবিহারের শীতলকুচিতে কি হচ্ছে বা সুন্দরবনের আপনার একদম প্রত্যন্ত অঞ্চল গোসাবা, বাসন্তী, রাক্ষসখালী, জিপ লট, ওখানে কি হচ্ছে, বা পুরুলিয়াতে একটা প্রত্যন্ত জায়গায় অযোধ্যা পাহাড়ের আশপাশে কি হচ্ছে, এটাকে যদি আমরা রিলেট করে দিই, সিচুয়েশনটা কিন্তু এখন আর নেই। আমরা আছি, আমরা বারবার ভাবছি কি বলুন তো, আমরা এই 2-3 লাখ ছেলে মেয়েকে দিয়ে পুরোটা বিচার করছি। আপনার মনে থাকবে আজ থেকে কিছু বছর আগেও পশ্চিমবঙ্গে প্রায় 10 লাখ লোক উচ্চ মাধ্যমিক দিত, 8 থেকে 10 লাখ, সেটা কমে গেছে। আমি আপনাকে বলছি পড়ছে না, 4 লাখ লোক উচ্চ মাধ্যমিক দিচ্ছে। তাহলে আপনি যে বললেন 4 লাখ লোক উচ্চ মাধ্যমিক দিচ্ছে, তাহলে তো নিশ্চয়ই মানে যদি সবকিছু ঠিক থাকতো তাহলে তো এই 4 লাখের জায়গায় যে 4 লাখটা মিস আউট হচ্ছে, সেই 4 লাখের আইসিএসসি বা সিবিএসসি, আমি ওটাতেই আসছি, তাহলে তো সেই ক্ষেত্রে আইসিএসসি বা সিবিএসসি যে ইংরেজি মিডিয়াম স্কুলগুলো আছে, তাহলে এই 4 লাখ লোকের সেখানে যাওয়া কথা ছিল, কিন্তু ফিগার তো সেটা বলছে না। ফিগার বলছে এই 4 লাখ লোক পড়াশোনাটাই ছেড়ে দিয়েছে, যেটা আপনি বলার চেষ্টা করলেন ড্রপ আউট। তাহলে আপনি কি করে বিশ্বাস, আমি আসছি এই পয়েন্টে আসছি, আমি বলছি যে 4 লাখ 5 লাখ ছেলে মেয়েরা যে মানে গায়েব হয়ে গেল। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, 2014 সালে আমি যখন এইচএস পরীক্ষা দিয়ে প্রেসিডেন্সি কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হচ্ছি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, তখন যাদবপুরের ক্ষেত্রে বলতে পারেন বা সিইউ, বা মানে রাজ্যের সামগ্রিক যে আসন আপনি দেখেন, সেই আসনের নিরিখে আপনি তাও দেখবেন প্রায় 1 থেকে 2 লাখের, তার বেশি আমার ভুল না করলে, তারা হচ্ছে কোনো কলেজ পায়নি পড়াশোনা করার জন্য। তার মানে কলেজে সিটের অভাব হয়ে যেত, মানে সিট দিতে পারতো না যে এত ছাত্র লেখাপড়া করতো। এখন আজকে 2026-এ দাঁড়িয়ে 12 বছর পর আমি দেখছি এতটাই সিটের অভাব, মানে সিট পড়ে আছে ফাঁকা, যে প্রতিটা ছাত্র 3টে কলেজে ভর্তি হতে পারে এক একজন। তাহলে আপনি বলছেন যে এগুলো যে ইস্যু হচ্ছে না কেন? আমরা তো এগুলোকে ইস্যু বানানোর চেষ্টা করছি। আমরা তো বারবার বলছি যে বারবার একটা আমার কথা হচ্ছে ইলেকশনটা যে 7-8 বছর হচ্ছে না, সেটা কেন ইস্যু হচ্ছে? একদম হচ্ছে। আমি আবারও বলছি, 2000 খুব ভালো কথা বললেন, 2017 সালের শেষ পশ্চিমবঙ্গে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, তারপরে 2019-এ এবং 2020 মেনে নেওয়ার ব্যাপার না, 2020 এবং 2019 সালে প্রেসিডেন্সি এবং রবীন্দ্রভারতী এবং যাদবপুরে নির্বাচন হয়। রবীন্দ্রভারতী নির্বাচন নামে নির্বাচন, অন্য নির্বাচন হয়নি। যাদবপুর প্রেসিডেন্সিতে নির্বাচন হয়েছে, আগে 2017-তে নির্বাচন হয়েছে। এই যে আপনি খুব ভ্যালিড পয়েন্ট তুললেন, যেটা এখন আরজি করের ঘটনা, হাজরা ল কলেজের ঘটনার পরে যেটা খুব মানে ফ্লোট করছিল সমাজে, যে ছাত্র সংসদ নির্বাচন কেন হয় না এবং বাইরে থেকে লোক এসে এখানে বসে থাকে, যারা 5 বছর 10 বছর 15 বছর আগে পাশ করে বেরিয়ে গেছে, আমাদের থেকেও বড় তারা। আমরা পাশ করেছি 2019 সালে, মানে মাস্টার্স, এখন পিএইচডি করছি, তাও ছাত্র একটা দিক দিয়ে। এরা কোনোভাবে ছাত্র নয়, তাও তারা কেন আসছে না? এখানে বুঝতে হবে, আমরা যখন এই ইস্যুগুলো করছি, তখন আমরা এই নিয়ে রাস্তায় নামছি। এই যে আমাদের সুদীপ্তদার কথা বললাম, সুদীপ্ত গুপ্ত তো এই ইস্যুতে রাস্তা নামতে গিয়ে খুন হয়েছে, তারপরেও 13 বছর, তারপরেও কিন্তু আমরা এই লড়াই থেকে থামিনি, আমরা কিন্তু এই লড়াই চালিয়ে গেছি। আপনি যদি না মানে এটা নিয়ে লাগাতার শেষ বিন্দু মামলা অবধি হয়েছে, নিশ্চিতভাবে আপনি খবর রাখেন। মামলাতে রাজ্য সরকারকে কোর্ট বলেছে আপনাকে ইমিডিয়েট নির্বাচন করাতে হবে। কোর্টের নির্বাচন করানোর পরে রাজ্য সরকারের উকিল থেকে শুরু করে রাজ্য সরকারের পক্ষ থেকে যারা সওয়াল করছে, যারা বাইরে টিভিতে এসে বলছে, তাদের একটাই অযৌক্তিক কথা। কি কথা? যে কোভিড পরিস্থিতির জন্য নাকি নির্বাচন হয়নি। আপনি ভাবুন, কোভিড এর পরে রাজ্যে আমরা নামছি তো, আমরা রাস্তায় নামছি তো, কিন্তু প্রবলেমটা কি? এই সরকারের, আপনি তো খুব ভালো করে আরো বেশি করে অনেক জানেন যে এই সরকারের যে অভিমুখটা কি। এখানে প্রতিরোধ করলে মিথ্যা কেস, প্রতিরোধ করলে আপনার নামে একটা ফলস এলিগেশন দিয়ে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে, হ্যারাস করা হবে, হেকেল করা হবে। আপনি ধরুন, আপনি সবাই সম্মিলিতভাবে করলে তার ফলস কেস দিলে তোমাদের সবাই সম্মিলিতভাবে ভয় পাচ্ছি কোথায়? আমরা তো করছি, আমি বলি তা সত্ত্বেও আমরা করছি, কিন্তু যেটা হয়ে যাচ্ছে
আপনি বুঝুন বেসিক সমস্যাটা কোথায়, রুজি রুটির সমস্যা। আমার পেটে ভাত থাকলে, মানে বলছে যে জমায়েত করলে, সে বলছে যে আমার আমার ইনকামটা করতে হবে না, আমি জমায়েতে যাব। আমি আসছি, একদম এই পয়েন্টে আমি আসবো। আমি আমার পেটে ভাত থাকলে, খাবার থাকলে, কর্মসংস্থান থাকলে, তবে কিন্তু আমি আর 5টা কথা বলতে পারবো। আজকে কোভিড পরবর্তী দুনিয়ায় আপনি দেখুন তো, একটা ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে, তাকে ইনকাম করার কথা ভাবতে হয়। একটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সে কলেজ লাইফে লেখাপড়া করবে। আমি তোমার কথা ধরেই আসছি, যেহেতু একটা টাইম লিমিট আছে, যে আগে পাওয়ারে যখন ছিলে তোমরা, মানে তোমাদের দল বামপন্থী, তখন যেভাবে একটা ডাকে সবাই আসতো, এখন বামের ভোট রামে গেছে যে লোকে কথাটা বলে যে, আমি বলছি ভোট পরবর্তী সন্ত্রাস, সেটা 2016তেও কিছু ট্রান্সফার হয়ে গেছে, যে না আমি ওই দলের সঙ্গে থাকলে তবু কিছু সাপোর্ট সিস্টেম পাবো, কারণ এখানে খেলে আমি বলছি এবিভিপি নাও মেইনস্ট্রিমে চলে গেছে, কিন্তু 2024-এর পর কি 19-এর পর যে ভোট পরবর্তী সন্ত্রাসে বিজেপির যে ঘরছাড়া, সেটা বলা হয় যে বেশ কিছু বাম রামে গেছে এবং তারা বিজেপি করেছে, তারা ঘরছাড়া হয়েছে, তাদের বিজেপিও সাপোর্ট দিতে পারেনি, এবং যার জন্য সেই কত আদালত, সুপ্রিম কোর্ট, অনেক কিছু হয়েছে। এই যে তোমার মুখ থেকে শোনার, বোঝার চেষ্টা করছি যে সংগঠন দুর্বল, তোমরা হয়তো মুখ দিয়ে উচ্চারণ করবে না, কিন্তু তোমাদের ডাকে সেইভাবে রুজি ছেড়ে এখানে এসে সত্যিকারের জীবন যুদ্ধে, আচ্ছা আমাদের ডাকে মিছিল করা, আমাদের ডাকে যদি লোক না হতো, না লোক হচ্ছে এই যে লাগাতার, আমি বলছি এই যে মিটিং মিছিল গুলো আমরা করছি বিভিন্ন ইস্যুতে, তাহলে এত জমায় এত ছাত্রদের কোথা থেকে তারা আসছে? নিশ্চয়ই আমরা তো পয়সা দিয়ে নিয়ে আসছি। যেমন নির্বাচনে আমরা, আমি আবার বলছি আমরা তো পয়সা দিয়ে লোক নিয়ে আসছি, লাগাতার আন্দোলন। দুই বলছি এটা নির্বাচনের অ্যাসপেক্টে আসছেন তো, নির্বাচন আর আন্দোলনকে গুলিয়ে দেওয়াটা ঠিক নয়। আমি আবারও মনে করি নির্বাচন একটা অন্য রসায়নে চলে, আর আন্দোলন সংগ্রামটা অন্য রসায়ন। আন্দোলন থেকেই তো নির্বাচনের রসদটা যায়। একদম ঠিক কথা। বামপন্থীরা, আপনি যে লাইনে বললেন, বামপন্থীরা এই লাইনেই বিশ্বাস করে যে আন্দোলন থেকেই নির্বাচন, কারণ রাস্তার লড়াই এবং আদালতের লড়াই সবকিছু। আমি আবারও বলছি পশ্চিমবঙ্গের মাটিতে যেই দুটো রাজনৈতিক ফোর্স এই মুহূর্তে অপারেট করছে ব্রডার অ্যাঙ্গেলে, এবং মেইনস্ট্রিম মিডিয়া যেই ফোর্স গুলোকে হাইলাইট করার চেষ্টা করছে, সেই হাইলাইটের জায়গা দেখতে গেলে কিন্তু দুটো দল কি একই পার্টি। এখন মেয়েকে যদি আপনি বিরোধী দল বানিয়ে নেন, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আমি আর আপনি একই পার্টি করি, ধরুন আমি একটা কথা বলি, আমি আর আপনি একই পার্টি করি, এই যে ক্যামেরাতে শুট হচ্ছে, শুট হওয়ার আগে আমি আপনাকে সঙ্গে কথা বলে নিয়েছি, আপনি যেমন কথায় কথায় আমি প্রশ্ন করছেন, আমি প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, দেখে মনে হচ্ছে একটা উত্তেজিত পরিস্থিতি, আর দর্শক ভাবছে দুজন আলাদা মতে বিশ্বাস করে, ধরুন। তো আসলে ব্যাপারটা কিন্তু তা না। আসলে আমি আপনি ঠিক করেছি যে আমি আপনি থাকবো ফ্রেমে, উল্টো দিকে যে দাদা বসে আছে সে দাদা যাতে কোনোভাবেই এই ফ্রেমে আসতে না পারে, তাই জন্য আমরা এই মক ফাইটটা করছি। আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বারবার যখন শিক্ষা, লেখাপড়া, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, সার্বিক উন্নয়ন, মানে স্কলারশিপ, ভাতার সঙ্গে পার্মানেন্ট কাজের কথা বলছি, তখন আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী মন্দির মসজিদে চলে যাচ্ছে, আর উল্টো দিকে যে দলটা বিরোধী রয়েছে তারাও কিন্তু একই কাজ করে। আজকে ধরুন এই যে রাজ্যের বিরোধী দলনেতা, আমি এক্সাম্পল দিই, বিরোধী দলনেতা আমরা তো সে বিজেপি বিরোধী দলনেতা খালি নয়, সে রাজ্যের বিরোধী স্পেসকে মানে রিপ্রেজেন্ট করে। আসলে সার্বিক যদি দেখেন আপনি, সে যদি প্রথমেই বলে দেয় 1 কোটি রোহিঙ্গা, সে যদি প্রথমে বলে দেয় মুসলিম অমুক করে দেবো, তমুক করে দেবো, তার পার্সপেক্টিভ কি, তার ওরিয়েন্টেশন কি? আমি আপনাকে বলছি এটা স্পেসিফিক্যালি করা হচ্ছে নির্দিষ্টভাবে এই রাজনীতিকে বক্স করে দেওয়া হিন্দু মুসলিম, এবং আপনি যে দাবিগুলোর কথা বললেন, মানে খুব প্রাসঙ্গিক দাবি, এবং এটা খালি আমার দাবি আপনার দাবি না, যারা দেখছে সকলের দাবি, সেই দাবিগুলো যাতে রাজনৈতিক নির্বাচনে ফ্লোট না করা হয়ে যায়, এবং এটা নির্বাচন হয়ে যায় কে বেশি বাঙালি, কে বেশি, আমরা বুঝতে পারছি যারা। আমি এই জন্য তোমাকে সময় নষ্ট না করে, তোমারও সময়ের দাম আছে, সেইটা এবার আসতে চাই যে হুমায়ুন যে ব্যক্তি মুর্শিদাবাদের, এখন হুমায়ুন কবির বেলডাঙ্গা, এবং মোহাম্মদ সেলিম কলকাতার উপকণ্ঠে একটি 5 স্টার হোটেলে কোনো লুকোছবি করেছেন বলে আমার মনে হয় না। যেভাবে মিডিয়া প্রজেক্ট করেছে যে ভাগ্যিস কোনো চ্যানেল দেখে ফেলেছিল, না হলে তো এটা লুকোছবি থাকতো, কিন্তু লুকোছবি করলে 5 স্টার হোটেলে কলকাতার উপকণ্ঠে মন বুঝতে যেতেন না, এটা মোহাম্মদ সেলিমের কয়েনেজ, মন বুঝতে গেছেন। তো ঠিক আছে, যে হুমায়ুন কবিরের বিতর্কিত কথা পরে উনি ক্ষমা চেয়েছেন কোন একটি ভরপুর স্টেজে,
যে উনি বাচ্চা ছেলে মতন ওনাকে বলতে বলা হয়েছিল বা কিছুটা ইনস্টিগেটেড ছিলেন, বলেছিলেন, সেসব হলো। আমার এখন প্রশ্ন হচ্ছে যে সেটাকে নিয়ে তোমাদের দলের মধ্যে প্রকাশ্যেও কিছু কথা এসেছিল অন্যান্য নেতৃবৃন্দেরও বাইরে, যারা করে তারা চলে গেছে অন্য পার্টিতে। না না, সুজন চক্রবর্তীও এটা নিয়ে অনেক আমি এমন কিছু শুনিনি। যাই হোক, সেটা আছে, কিন্তু কথা হচ্ছে যে এটা কি অঘোষিত একটা জোট হচ্ছে না মুর্শিদাবাদে? আমার কথা হচ্ছে অঘোষিত হচ্ছে না, কি? এখানে কোনো জোটফোটের ব্যাপার নেই। প্রথম কথা হচ্ছে যে তৃণমূল না, এবং আমি বলছি 2024-এ মোহাম্মদ সেলিমের অনেকটা ভোট ছিল মুর্শিদাবাদে। অধীর চৌধুরী 5.5 লাখ মতো ভোট অধীর চৌধুরীও হেরে গেছেন দুজনেই, কিন্তু দুজনের ভোট ছিল। এবং কংগ্রেস এবার জোটে হেরে গেছেন না, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে তোমাদের ভাষায়, আমাদের ভাষায় না। আচ্ছা, যিনি করেছেন তিনি বলেছেন, আমি বলিনি। তো একজন ক্রিকেটার উপর থেকে এসে একটা একদিনের তৈরি করা একটা সংঘর্ষ, যাই হোক, একটা দেখানো হলো, হয়ে গেল, কিন্তু এটা কি অঘোষিত জোট হচ্ছে? না, এখানে কোনো জোটফোটের ব্যাপার নেই। বামফ্রন্ট বারবারই বলছেন বামফ্রন্ট একটি জোট। না, হুমায়ুন কবির বারবার সফট ব্যাপার দেখাচ্ছেন। কালকে যদি মমতা ব্যানার্জি বলে যে দুজনের প্রতি, অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম, যে আমার সঙ্গে সিপিএম এর জোট আছে, বা শ্রমিক ভট্টাচার্য যদি বলে দেয় সিপিএম এর সঙ্গে আমার জোট আছে, তার মানে কি জোট হয়ে গেল? না, ওটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট পার্টি হয়েছে। আবারও বলছি, একটা পার্টি হয়েছে, ওটাই বলার চেষ্টা করছি। আমি আবারও বলছি, বামফ্রন্ট একটি জোট, বামফ্রন্ট আবারও বলি, এবং সেই বামফ্রন্টে কারা আছেন আপনারা খুব ভালো করে জানেন। এর পাশাপাশি আরো যেসব ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আছে যারা তৃণমূল এবং বিজেপিকে হারাতে চায়, সকলের কাছে আহ্বান করা হয়েছে। এটার মধ্যেই তো একটা ট্রিক আছে, আমি ঠিকই বলে দিচ্ছি। সেখানে আপনি জানেন আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, না না, হুমায়ুন কবিরও ধর্মনিরপেক্ষর কথা বলছেন। আমি বলছি আপনাকে, একটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা এই আন্ডারস্ট্যান্ডিং বা এই ভাবনার মধ্যে তারা রয়েছে। এ বাদ দিয়ে জাতীয় কংগ্রেস তো বলেই দিয়েছেন যে তারা একা লড়বেন 294, তাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের দলীয় ব্যাপার, আমি সেখানে বলতে পারি না তাদের ব্যাপার, তারা কেন লড়বেন বা তারাই সেখান থেকেই প্রমাণ হবে যে তারা আসলে বিজেপি তৃণমূলকে হারাতে চান নাকি তাদের অন্য কোনো অভিসন্ধি আছে। আমি এর বেশি কিছু বলবো না। কিন্তু হুমায়ুন কবিরকে দিয়ে, মানে হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বসার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা জিনিস তো খুব মনিত হয়, সেটা হচ্ছে হুমায়ুন কবিরের মতো একটা দাঙ্গাবাজ সাম্প্রদায়িক মৌলবাদী লোককেও মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। তাহলে একটা মোহাম্মদ সেলিমের আধ ঘন্টার বসাতে হুমায়ুন কবিরের মতো মৌলবাদী যদি মৌলবাদের বিরুদ্ধে কথা বলে, তাহলে সেখান থেকেই আপনি বুঝতে পারবেন যে মোহাম্মদ সেলিম বা আমাদের পার্টির নেতৃত্ব তারা মন বুঝতে যাওয়া বা যে টার্মিং বা যে কয়নেজি হোক না কেন, তাদের আসল এজেন্ডা কি। না, এই হুমায়ুন কবির যদি ভোটের রেজাল্টের পর আবার কোন একটা যেতেই পারে, পার্টি খেতে পারে, তখন হুমায়ুন কবির যদি এখন বিজেপিতেও চলে যান, তৃণমূলেও চলে যান, কংগ্রেসেও চলে যান, আরো কিছুও করেন, হুমায়ুন কবির দেখুন একটা লোক কতবার মিথ্যা কথা বলেন। উনি বলেছেন যে আমি যে ওই যেটা উনি বলেছেন 70% 30%-এর কথা, উনি ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাইলো। নিশ্চয়ই এটাকে আবার কাউন্টারি করতে আরেকবার ক্ষমা চাইবেন না যে না এটা আমি ক্ষমা চাইছি, এটা ভুল বলেছি। এটা নিশ্চয় হয় বলে আমার মনে হয় না। তাই পাবলিকের কাছে ইটস ক্লিয়ার যে ওই ঘটনাটা ওনাকে দিয়ে করানো হয়েছিল এবং উনি এটা করেছিলেন কার নির্দেশে। আমার কথা যেটা স্পেসিফিক কথা, তৃণমূল যারা করে, আমি আপনার ক্যামেরার বলতে অন ক্যামেরা বলছি, যারা তৃণমূল করছে 98 সাল থেকে, সেই 98 সাল থেকে তৃণমূল করা লোকেদের কাছে আমি আপনার ক্যামেরার মধ্যে আহ্বান করছি, আসুন আমরা তৃণমূলকে হারাবো, আমরা বিজেপিকে হারাবো। যারা বিজেপি করছে, সত্যিকারের বিজেপি করছে, একেবারে লুকাছবি বিজেপি, তৃণমূলের বিজেপি, ওই ধরনের বিজেপির কথা বলছি না, তাদের হাজার সেন্টিমেন্ট থাকতে পারে, বামেদের তাদের অপছন্দ হতে পারে রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে, আমি তাদের কাছেও আহ্বান করছি, এই যে বিরোধী দল যারা যাদেরকে আপনারা বানালেন 21 সালে, এটা কি আদতে কোনো বিরোধী দল? এটা বিরোধী দল হতে পারে? একটা বিরোধী দলের রোল কি? সরকার যে টোনে কথা বলছে সে টোনেই বিরোধী দল কথা বলছে। তাহলে বিজেপি হোক, তৃণমূল হোক, আপনি কংগ্রেস করুন, আপনি যাই করুন, আসুন সকলে মিলে এই বাংলা বাঁচানোর জন্য আমরা তৃণমূল সরকারকে হাঁটাই এবং বিজেপির মতো দল, যে দল আসলে তৃণমূলের বিটি পশ্চিমবঙ্গের মাটিতে, তাকেও ক্ষমতার আশপাশে তো যেতে দেবই না, বিরোধী দলও হতে দেবো না। কিন্তু এই আমরা নির্বাচন ইন্ডিয়া জোট সেটার মধ্যেও থাকবো এরকম, আবার তৃণমূলকে প্রথম শত্রুকে বিজেপি না তৃণমূলের সাথে কথা জোট হয়েছে আমাদের? না না, ইন্ডিয়া জোটের মধ্যে তো ব্র্যাকেটের মধ্যে তো আছে জোট মানে। আমি আপনাকে বলছি জোট মানে তৃণমূল এই রাজ্যের 42টা আসনে লড়াই করছে, এই 42টা আসনের মধ্যে একটা আসন কি তৃণমূলকে ছেড়ে দেওয়া হয়েছে? না না, আমি না জোট কাকে বলে আমি আপনাকে প্রশ্ন করছি। জোট বলি না, ইন্ডিয়া যে একটা হয়েছে প্ল্যাটফর্ম, হ্যাঁ প্ল্যাটফর্ম, সেটা অন্য জিনিস, সেটা অন্য জিনিস, সেটা রাহুল গান্ধীর কাছে, না সেটা অন্য জিনিস, রাহুল গান্ধীর কাছে তৃণমূল অনেক কাঙ্ক্ষিত। আমি আবারও বলছি সেটা অন্য জিনিস, সেটার সঙ্গে জোট গড়ালে হবে না। ওই 42টা এমপি, আমি আবারও বলছি 42টা না 28টা এমপি, আমি আবারও বলছি
যে যদি ধরুন আমাদের এমপি সংখ্যা থাকতো 30, 32 বা 35, তাহলে আমরা ওপেনলি বলতাম যে তৃণমূলকে এখানে রাখা যাবে না। মানে এটা কি কোনো কম্পালশনে? কোনো কম্পালশন নাই। সোজা কথা বলতে গেলে এখন দেখুন, এটা তো বাস্তবের মাটিতে সত্যি কথা বলতে হবে। এখন ওদের একটা সংখ্যা আছে। এখন আমরা ভারতবর্ষে সাধারণ মানুষ কি দেখছে, ধরো যে তৃণমূল, আচ্ছা আপনি বলুন আমি একটা কথা বলছি শুভজিৎ, যে গ্রামের মানুষটা তৃণমূলের হাতে ডাইরেক্ট নিগৃহীত, হ্যাঁ ডাইরেক্ট তার ক্ষতি হচ্ছে, তো দেখছি সিপিএম কে তৃণমূল মারছে। হ্যাঁ, সেই তৃণমূল যখন যাচ্ছে এক ব্র্যাকেটের প্ল্যাটফর্মে, সেই তখন তার কি মনে হচ্ছে যে ভোটটা কাকে দেব? এটা হতো একদম যদি তৃণমূলের সঙ্গে বামপন্থীদের সিট শেয়ারিং হতো। বামপন্থীদের সঙ্গে কি তৃণমূলের সিট শেয়ারিং কোথাও হয়েছে? কিন্তু ওই সিট শেয়ারিং যখন আমরা ওই প্ল্যাটফর্মে, আমি আবারও বলছি বামপন্থীদের সঙ্গে, সিপিআইএম এর সঙ্গে বা বাম দলগুলোর সঙ্গে তৃণমূলের কোথাও কি সিট শেয়ারিং হয়েছে? যদি হয়ে থাকতো আপনার কথার উত্তর আমি দিতাম, প্রাসঙ্গিকতা থাকতো। আমি কি বলতাম সেটা অন্য বিষয়, কিন্তু এখানে বামপন্থীদের সঙ্গে তৃণমূলের সিট শেয়ারিংই হয়নি। রেদার আমরা যে বিজেপি বিরোধী লড়াইটা লড়ছি এত বছর ধরে, সেই লড়াইয়ে তৃণমূল এখন নিজেকে বিজেপি বিরোধী দেওয়ার চেষ্টা করছে। না, এই জন্য তোমাদের 2024-এ রাহুল গান্ধীর যে যাত্রাটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছিল, তাতে তোমাদের একজন নেতাকে আমরা দেখেছিলাম, তার সঙ্গে মুর্শিদাবাদে দেখা করেছেন, কথা বলেছেন। কিন্তু রিসেন্টলি বিজেপি বিরোধী লড়াই যেখানে হবে, পিনারাই বিজয়নকে রাহুল গান্ধী অ্যাটাক করাতে, যেহেতু ওটা ওনার সিট, তিনি আবার এমন একটা কয়েনেজ ব্যবহার করলেন যেটা বিজেপির কয়েনেজ। রাহুল গান্ধীকে তারা যেভাবে ডাকে, আবারও বলছি এই যে বিজেপি বিরোধী লড়াইতে আমরা প্রথম দিন থেকে আছি, যবে থেকে আমাদের পার্টি তৈরি হয়েছে। মানে বিজেপি বিরোধী লড়াই তো না, আরএসএস মানে সামগ্রিক ওদের যে রাজনীতি। রাহুল গান্ধী, আমি আবারও বলছি, রাহুল গান্ধী যখন পিনারাই বিজয়নের সমালোচনা করছেন মোদির সঙ্গে সেটিং, আমি আবারও বলছি ওদের রাজনীতির বিরুদ্ধে আমরা প্রথম দিন থেকে ছিলাম, আছি, থাকবো। এই লড়াইয়ে কেউ এসছে, কেউ গেছে। আজকে যারা বিজেপি বিরোধিতা করছে তারা আগামী দিনে বিজেপি বিরোধী থাকবে তো? আমরা বাদ দিয়ে বাকিদের কথা বলছি। বা অতীতে তারা বিজেপি বিরোধী না, রাহুল গান্ধীর বিজেপি বিরোধিতা নিয়ে তো কোনো মানে সন্দেহ নেই। আমি আবারও বললাম নেই তো, খুব আমি এটাও সন্দেহ আছে। আমি খুব কারেক্টফুলি একটা কথা বললাম যে আমরা ভারতবর্ষে পার্টি তৈরি হওয়ার পর থেকে বিজেপি দল তৈরি হওয়ার আগে থেকে ওদের যে মাদার অর্গানাইজেশন আরএসএস বা হিন্দু মহাসভা, ওদের যে পলিটিক্স, তার বিরুদ্ধে আমরা প্রথম দিন থেকে ছিলাম, আছি, থাকবো। অনেকে কংগ্রেসও তো আছে। আমি আবারও বলছি, আপনি যারা বোঝা তারা বুঝে নেবেন। না, আমি এটা শুনতে যারা বোঝা তারা বুঝে নেবেন। কংগ্রেসকে সেই কয়েনেজ দিয়ে রাহুল গান্ধীকে অ্যাটাক করা, আরএসএস কি মনে করে শত্রুর মধ্যে কমিউনিস্ট ছাড়া অন্য কোনো পলিটিক্যাল পার্টি আছে? আমি আপনাকে প্রশ্ন করছি, আরএসএস এর যে ঘোষিত শত্রুর তালিকা, সেই তালিকায় ওরা কাকে কাকে শত্রু বলে? মানে কংগ্রেসকে বলে না। আপনি বলুন না, আমি আলাদা করে বলতে চাই না, যারা দেখছে তারা জানে। আরএসএস নিজেদের শত্রু যাদেরকে মনে করে, তার মধ্যে প্রথমে কারা? কমিউনিস্ট, মুসলিম, খ্রিস্টান, এরা। এর মধ্যে কি আর কারোর নাম আপনি পেলেন? আমি তালিকার কথা বললাম। আরএসএস এর ঘোষিত শত্রুর নাম হচ্ছে, যদি রাজনৈতিক শত্রু দেখে, তার হচ্ছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট, আমরা কমিউনিস্ট পার্টি খালি না, বামপন্থীরা। তাহলে আমরা যে লড়াই আরএসএস বিজেপির বিরুদ্ধে লড়ছি 100 বছর ধরে, সে লড়াইয়ে কেউ আমাদের এই লড়াইয়ের সঙ্গে থেকেছে? রাহুল গান্ধীর আরএসএস বলো বিজেপি বলো, তার বিরোধিতা নিয়ে খুব সায়েন্টিফিক উপায়ে উনি কথা বলেন, এবং কেরালায় যে সমালোচনাটা এসছে সেটাকে কাউন্টার করতে গিয়ে যে কেরালায় তো কংগ্রেসের নেতা আরএসএস কে প্রেস করেছে বিজেপি ভোটে জেতার পর। কেরালার যিনি এমপি রয়েছেন শশী থারুর, তিনি তো কদিন আগে যে পৌরসভা নির্বাচন হয়েছিল, সে নির্বাচনে বামপন্থীরা হেরেছে এবং বিজেপি জিতেছে, সেটাকে উনি প্রেস করেছেন। আমরা কি করেছি? কোথাও কংগ্রেস যদি হেরে যায়, বিজেপি জিতে যায়, সেখানে বামপন্থীরা বলেছে যে কংগ্রেস হেরেছে, বিজেপি জিতে খুব ভালো হয়েছে। কখনো দেখেছেন? আমি আপনাকে আমি আমি বৃহত্তর লড়াই, এই লড়াইয়ে কোনো মানে আমি চাই না একটা জন্য ভেঙে যাক, কিন্তু আপনি বিবেচনা করে দেখুন, কোথাও কংগ্রেস এবং বিজেপি যদি অপশন থাকে, বামপন্থীরা সবসময় কংগ্রেসকেই চুজ করেছে, যদি তারা নিজেদের অপশনে না থাকে। তো এখানেও যদি তৃণমূল আর বিজেপির যদি না, তৃণমূল আর বিজেপি তো কোনো চয়েস নেই, একই তো পার্টি। তৃণমূল বিজেপি একই পার্টি, আলাদা আবার কি? আমরা পশ্চিমবঙ্গের পার্টি, আমরা পশ্চিমবঙ্গে আপনার কথা অনুযায়ী, আমি বলিনি, আপনি বললেন মানে সাম্প্রদায়িকতাকে রক্ষার জন্য, বামপন্থীরা। তৃণমূল কোথা থেকে চয়েস হবে? তৃণমূল তো নিজেই সাম্প্রদায়িক দল। তৃণমূল এই রাজ্যের মাটিতে, তারা তো জগন্নাথ মন্দির করেছে সংস্কৃতির দিক থেকে। কিসের সংস্কৃতি? সরকারি টাকায় মন্দির হওয়া যায়? সরকারি টাকার মন্দির করা যায়? আপনি বলুন না, ভারতবর্ষ একটা সেকুলার স্টেট। আজকে যদি আপনি বলেন মন্দির করবো, কালকে তো আপনাকে মসজিদ করতে বাধ্য হবে। সংস্কৃতি বলছে। এক মিনিট, আপনি তো আজকে যদি মন্দির করেন, কালকে আপনাকে মসজিদ বানাতে জন্য লোকজন উৎপাত মানে বলবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর পরশুদিন কেউ বললে আমার জন্য চার্চ বানিয়ে দাও, তারপর দিন কেউ বলে আমার গির্জা বানাও, এটা কি হবে বলুন তো?
স্কুল কলেজ এটা আমরা জানি, এটা আমরা জানি, কিন্তু আমি বলছি শেষ কথা যেটা আমি তোমার থেকে শুনতে চাইছি সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে বক্তৃতা দেওয়ার যথেষ্ট অল্প বয়সী ছেলে মেয়ে আছে, যথেষ্ট মানে অন্য পার্টিতে এত অল্প বয়সী ছেলে মেয়ে নেই, তা সত্ত্বেও ইলেকশনের আগে তো বটেই, সারা বছর ধরে যে লড়াইটা আমরা একটা সমানে সমানে লড়াই দেখতে চায় যারা, যে আমরা যারা অসহায়, আমি একটা ক্ষুদ্র মিডিয়ার অংশ হতে পারি, কিন্তু যারা সাধারণ মানুষ হিসেবে বলছি অসহায়, তারা শুধু টিভির পর্দায় কি সোশ্যাল মিডিয়ায় আকচির বাইরে একটা সত্যিকারের মানে উপযুক্ত লড়াই করে একটা বিধানসভা হোক, এই লড়াই করতে গেলে তো আমাদেরকে বিধানসভা হোক, আপনার কথা লোকাল বডি হোক, ইলেকশন গুলোতে যে মাসেল পাওয়ার, মানিটারি পাওয়ার, মেশিনারি মানি পাওয়ার, সব মিলিয়ে যে একটা সমান সমান লড়াই, সেটা কিন্তু আমরা ওই দুপুর 12টার পর থেকেই দেখবো আবার অন্য রকমের একই রেজাল্ট। এই লড়াইটা যেটা 34 বছরে আমরা দেখে এসেছি। না এটা পুরো 34 বছরে দেখে এসেছি। এটা একেবারে ভ্রান্ত কথা। 34 বছরের লড়াই হয়েছে, তাহলে তৃণমূল এত জায়গায় এত নির্বাচনে জিততো না। শেষের দিকে তৃণমূলের স্পেস এসেছিল, কংগ্রেস জিতেনি, 84 কংগ্রেস জিতেনি, স্পেস এসেছিল। এক মিনিট, 84 তো কংগ্রেস 15টা, আমি 84 জিতে, তাহলে হলো কি করে যদি সবকিছু খারাপ হয়? 89 এর রেজাল্ট ভালো হলো কি করে কংগ্রেসের? 87 এ রাজীব গান্ধীর মতো নেতা, সেই লোক এসে, না আমি 87 এর কথা বলছি, ওনার মৃত্যুর আগের কথা বলছি, উনি যখন প্রধানমন্ত্রী, সে সময় উনি এসে এখানে, মানে আজকে মমতা ব্যানার্জি বা অনেকে বলে যে বিজেপি নেতারা নাকি বাড়ি বাড়ি এসে প্রচার করছে, এটা করছে সত্যি কথা। রাজীব গান্ধী তো একটা সময় 87 নির্বাচনে এসে প্রায় গলিতে গলিতে প্রচার করেছে, তারপরে বামপন্থী 250 সিট পেয়েছে পশ্চিমবঙ্গে 27 সালের নির্বাচনে, আপনারা তখন দেখেছেন হয়তো, আমরা তো জন্মাইনি। আমি বলছি পশ্চিমবঙ্গের নির্বাচনটা এবার কেন গুরুত্বপূর্ণ এবং কেন অন্যরকম হতে পারে, তার জন্যই কিন্তু দেখবেন এত ধরনের মানে আবহাওয়াটা অন্যরকম তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা তৃণমূলের পক্ষ থেকে হোক বা বিজেপির পক্ষ থেকে। তোমরা ভিকটিম কার্ড খেলাটা বন্ধ করো। ভিকটিম কার্ড আমরা খেলি না, মানে আমরা পারলাম না, আমাদের এই ছিল না, আমরা পারলাম না, আমাদের আমরা ভিকটিম কার্ড খেলার, আমরা মানুষ দেখতে চাই না, একটা সর্বভারতীয় দল, আমরা ভিকটিম কার্ড খেলার দল নই। আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গের নির্বাচনে 2026-এর নির্বাচনে বামপন্থীরাই ঠিক করবে যে পশ্চিমবঙ্গ কিভাবে চলবে। আচ্ছা, আমি আপনাকে মানে আমি আবার ভোটের পরে যদি আসি, এইটাকে আবার চালাবো, আপনি সাক্ষাৎকার নেবেন, এটা একটা উপযুক্ত বিরোধী, খালি বিরোধী সরকার নয় কেন, সরকার আমরা ভাবতে পারি না এখনো, কিন্তু উপযুক্ত বিরোধী যে আসুন, যারা সত্যিকারের ইস্যু নিয়ে কথা বলবে। পশ্চিমবঙ্গে তো আমরা পরীক্ষিত, সেটা আমি, আমাদের ভালো হোক খারাপ হোক মানুষ আমাদেরকে চেনে। কোন জায়গা থেকে আশা করছো তোমরা? সব জায়গা থেকে আশা করছি, রেজাল্ট সব জায়গা থেকে আশা করছি, তবুও সব জায়গা থেকে আশা করছি। তাহলে নন্দীগ্রামে হওয়া হচ্ছে, নন্দীগ্রাম যেখানে মীনাক্ষীকে দাঁড় করেছে, সেখানে এবার কোন সিটটা ছাড়তে হবে সিপিআই কে, এরকম একটা শুনলাম। না, এরকম ব্যাপার আমি এখনো জানি না যে এরকম হয়েছে কিনা, তবে এখানে তো কোনো ব্যক্তি বা কোনো মানে সিপিআই আরএসপি ফরওয়ার্ড ব্লক ঠিকই আলাদা সিম্বলতা লড়াই করে, বা আইএসএফ যদি আমাদের সঙ্গে অ্যালাইন্ড হয়ে লড়াই করে বা সিট শেয়ার হয়, আমরা যেখানে যেখানে আমাদের অ্যালাইন্স থাকবে, আমাদের ফ্রন্ট থাকবে, সমানভাবে কাস্তে হাতুড়ির প্রার্থী থাকলেও যেভাবে লড়াই করব, অন্য কোনো সিম্বল থাকলে আমাদের সঙ্গে যারা লড়ছে তারা থাকলেও একইভাবে লড়াই করবো। আমরা লড়াইতে জিততে নেমেছি, এই লড়াই কেবল লড়তে নেমেছি এমন না। কিন্তু তোমাদের যারা শরিক দল, তারাও তাদের পারফরমেন্স আমরা সারা বছর এমন কিছু দেখি না যে, আমি নিজে ধরো যে অঞ্চলটায় থাকি, সে অঞ্চলটায় ভোটের সময় তোমরা ছেড়ে দিয়ে শরিক দলদের দিয়েছো। বিধাননগর 2-1 বছর আগের কথা বলছি, বিধাননগর কংগ্রেসকে তখন শেয়ার করা হয়েছিল, কংগ্রেস না বোধহয় ফরওয়ার্ড ব্লককে, না কংগ্রেস, আপনি বলছেন লোকসভার কথা, লোকসভা ফরওয়ার্ড ব্লক, চিরকাল বারাসত লোকসভাতে ফরওয়ার্ড ব্লক কংগ্রেস করে, এটা আজকের ব্যাপার না। তো সেটাই বলছি, তাহলে সেই শরিক দলের পারফরমেন্সটাই তো আমরা দেখলাম যে কোনো মতেই সে পাল্লা দিতে পারলো। দেখুন, এটা তো সামগ্রিক বামফ্রন্টের, এই যে বামফ্রন্টের যে শরিক দলদের যে গুরুত্ব দেওয়া, আজকে আপনি বলুন আমি আপনার সঙ্গে অ্যালায়েন্স করে লড়াই করছি, কোনো কারণে আপনি যদি ছোট দল হয়, আমি বড় দল হই ফর এক্সাম্পল, না ছোট দল বড় দলের প্রশ্ন না, ইম্পর্টেন্ট যে আমি আপনাকে বলছি, ধরুন সেইখানে যখন দরাদরিটা হয়, তখন তাদের পারফরমেন্সের ভিত্তিতে কি হয় না, এটি একটি ফ্রন্ট, একটি ফ্রন্ট, এবং এতে একাধিক দল রয়েছে, সম মনোভাবাপন্ন দল। এখানে একজনের হার মানে কিন্তু গোটা ফ্রন্টের হার, একজনের জয় মানে গোটা ফ্রন্টের জয়। তাই আমি এটাকে সিঙ্গেল আউট করে দেখছি না, কিন্তু তাদের পারফরম্যান্সের নিরিখে তো তারা সিটটা পাবে সামগ্রিকভাবে। সেইটা কি সেই সময় কি একটা আকচির চোটে সাধারণ মানুষ আপনি যে নির্বাচনের কথা বলেন, সেই নির্বাচনের সামগ্রিক বামফ্রন্টের রেজাল্ট খারাপ হয়েছে, মানে আপনি যে নির্বাচনের অ্যাঙ্গেলে বলছেন, সেই নির্বাচনের সামগ্রিক সিপিএম বামফ্রন্ট তারা সবাই হেরেছে, তো এটা খালি তাদেরকে দোষারোপ করে লাভ নেই।
ইট ইজ আ কালেকটিভ ফেলিওর? শেষ কথা যেটা আমি লাস্ট প্রশ্ন করব সেটা হচ্ছে যে আহ, উম, যে শাসক দলের সামনে যে একটা দেখা যাচ্ছে একটা পিকচার পারফেক্ট ছবি, যেখানে অনেক রকম মানে অসঙ্গতি আছে, সেখানে আমরা সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছে এই প্রশ্নটা করতে পারি না, আমরা সে ভোটটা দিতে পারি, এর বেশি কিছু করতে পারি না। কিন্তু আমরা চাই একটা উপযুক্ত স্বাস্থ্যকর একটা বিরোধী দল, যারা অন্তত আমাদের হয়ে শাসককে প্রশ্ন করবে। না, আমরা সেই জায়গাটাই কি আমরা বিজেপিকে চেষ্টা করেছিলাম, পেলাম না। সেই অর্থে বিজেপি ইস্যুগুলোকে একই পার্টি, ন্যারেট করে দিচ্ছে সরকার এবং অন্যভাবে ছোট ছোট করে। বিরোধী একই দল। হ্যাঁ, তাহলে সেই জায়গাটা যেটা 2016 আমরা কিছুটা ভেবেছিলাম যে প্রশ্ন অন্তত করবে, প্রশ্ন করবে বিধানসভায় গিয়ে, লোকসভায় গিয়ে। দেখুন, এই কথাটা আপনাকে তাহলে বলতে হচ্ছে, মানে ধরুন, মানে আমি আপনাকে আপনার কথা পরিপ্রেক্ষিতে বলি, আপনি এখানে পশ্চিমবঙ্গের মানুষের মাউথপিস হিসেবে কাজ করছেন। তাদের যে বক্তব্য, তাদের যে আমি বলছি যে না, আপনি এখানে তারা যে ভাবনা চিন্তাগুলো করছে সেগুলো আমাকে প্রশ্ন করছেন, তাদের হয়ে আপনি প্রশ্ন করছেন। তাদের হয়ে প্রশ্ন করছি না, আমি কমেন্ট বক্সে যেগুলো দেখি আমি ওটাই বলছি, মানে সেখানে কিন্তু হতাশা। আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের আম জনতার কথা, তারা কি চাইছে। আমি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে বামপন্থীদের বিরোধী নেই, মানে বিধায়ক নেই বলে আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে যেখানে এই প্রশ্ন উঠে আসছে। তাহলেই বুঝুন, বামপন্থী বিধায়করা যদি পশ্চিমবঙ্গের বিধানসভায় থাকতো তাহলে কিন্তু এই খারাপ দিন বা এই যে ডিবেট হচ্ছে না, বিরোধিতা হচ্ছে না, প্রশ্ন উঠছে না, এই দিন দেখতে হতো না। তাহলে আমরা আপনাদের কাছে আহ্বান করব, পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভায় বাম সমর্থিত, বাম মনোনীত যে প্রার্থীরা থাকবে তাদেরকে আপনাদের জয়ী করতে হবে, জেতাতে হবে। তারা যদি বিধায়ক হিসেবে যায় তাহলে আপনার কণ্ঠস্বর, যা আপনি হতাশার সুর, যা পশ্চিমবঙ্গের মানুষের হতাশার যে সুর, যারা তৃণমূলকে ভোট দেয় না, সেই সুরগুলো কিন্তু ওখানে বাজবে। এই যে সংযুক্ত ফ্রন্ট হলো না, এখানে যে চতুর্মুখী লড়াই কি পঞ্চমুখী লড়াই কত কত জায়গায় হবে, সেক্ষেত্রে তো শাসকই পাবে। আমরাই তো সবথেকে বড় ফ্রন্ট, আমরা এখানে সবথেকে বেশি দলকে এক জায়গায় করে সবথেকে বেশি কংগ্রেস থাকছে না সংযুক্ত, তাদের ব্যাপার, আমি কি করতে না, সেজন্য তো শাসক দলের সুবিধা পাবে। এখান থেকেই প্রমাণ হয় যে তারা কারা বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী তার সঙ্গে রয়েছে আর কারা নেই। আমি এই ভবনে, দীনেশ মজুমদার ভবনে আসলাম আর শুভজিতের সঙ্গে কথা বললাম। এখানে অনেক তরতাজা মানুষজন আছেন, ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। এখান থেকেই বিদায় নেব। আবার ও শুভজিতের যে কথাগুলো বললো, ভোটের রেজাল্টের পর আবার ওর কাছে আসার ইচ্ছা আছে। ধন্যবাদ।